আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বীর হোসেন মজুমদার, প্রভাষক, দর্শন বিভাগ, ফেনী সরকারি কলেজ, ফেনী। আমরা গত ক্লাসে ষষ্ঠ অধ্যায় অবরোহণ নিয়ে আলোচনা করেছিলাম। যে অধ্যায়টি অনেক বড়, আমাদের কয়েকটি ক্লাস লাগবে আরো অধ্যায়টি সমাপ্ত করতে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রতিবর্তন, প্রতিআবর্তন, মাধ্যম অনুমান এবং সহানুমান। আর আজকে আমরা আলোচনা করব সহানুমানের গঠন। অবশ্যই সহানুমানের গঠন গত ক্লাসে আলোচনা করেছিলাম। সহানুমানের নিয়মাবলী, মধ্যপদের ভূমিকা, তারপর সমান প্রকাশক নিয়ে আজকে আমরা ক্লাস আলোচনা করব। তো যে কথাটি সবসময় বলি যে কোনো বিষয় যদি বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা ক্লাসে চলে যাই। আজকে প্রথমে আলোচনা করব সহানুমান মধ্যপদের ভূমিকা কি। এই টপিকটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে যদি দেখি তোমাদের পরীক্ষার যে উদ্দীপক, এই চ্যাপ্টার থেকে সহানুমানের মধ্যপদ নিয়ে একটা উদ্দীপক থাকে। এটার সংখ্যাটা অনেক বেশি, দুটি থেকে দুটির মধ্যে একটি সহানুমান নিয়ে থাকে প্রায় সময়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে সহানুমান এক প্রকার মাধ্যম অনুমান, মাধ্যম অবরোহণ। আমরা অবরোহণ মানে আছি। এখন মাধ্যম অনুমান এবং সহানুমানের মূল পার্থক্য করে বলেছিলাম যে মাধ্যম অনুমান মানে একাধিক আশ্রবাক্য লাগে, মাধ্যম লাগবে। একাধিক আশ্রবাক্য থেকে যদি সিদ্ধান্ত আসে সেটি মাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমান তো হচ্ছে একটি মাত্র আশ্রবাক্য থেকে, অর্থাৎ যদি মাধ্যমের প্রয়োজন না হয় তাহলে সেটি হচ্ছে মাধ্যম অনুমান। এখন মাধ্যম অনুমান এবং সহানুমান এর মাঝে কি পার্থক্য? বলেছিলাম যে মাধ্যম অনুমানে একাধিক আশ্রবাক্যের সংখ্যা নির্দিষ্ট করা থাকে না, দুটি হতে পারে, দুইয়ের অধিক হতে পারে। আর সহানুমানে কিন্তু আশ্রবাক্য থাকবে মাত্র দুটি। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে সহানুমানের পদ তিন প্রকার। আশ্রবাক্য দুটি থাকবে আর টোটাল যুক্তিবাক্য থাকবে হচ্ছে তিনটি। সহানুমানের প্রকৃতিটা বলি, এখানে একটা তোমরা অনুমান দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সহানুমান। কিভাবে দেখো, এখানে আশ্রবাক্য হচ্ছে তিন, এখানে আশ্রবাক্য দুটি, আর সিদ্ধান্ত একটি। এর প্রত্যেকটি যুক্তিবাক্য, এখানে কিন্তু প্রত্যেকটা একটি যুক্তিবাক্য, তার মানে হচ্ছে সহানুমানের যুক্তিবাক্য থাকবে হচ্ছে তিনটি। আর এখানে পদের সংখ্যা কয়টি থাকবে? তিনটি পদ থাকে। একটি পদ দুইবার করে ব্যবহৃত হয়, তিনটি পদ। তিনটি পদ কি কি? প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। গত ক্লাসে আমরা বলেছিলাম যে প্রধান পদ কোনটি? সহানুমান সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে প্রধান পদ, আর সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে অপ্রধান পদ। আর মধ্যপদ কি? দুটি আশ্রবাক্যে যে পদটি কমন থাকে সেটি হচ্ছে মধ্যপদ। এখানে একটি পদ কমন আছে, দেখো, সকল শিক্ষক হন জ্ঞানী ব্যক্তি, ডক্টর হক হন একজন শিক্ষক। তাহলে শিক্ষক পদটি হচ্ছে কমন পদ, দুটি আশ্রবাক্যে, এটার নাম হচ্ছে মধ্যপদ। এখন এটা আবার আলোচনা করার কারণ হচ্ছে কি, এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সহানুমানের মধ্যপদের ভূমিকা, এর মধ্যপদের ভূমিকাটা কি? দেখো, প্রথম আশ্রবাক্যে একটি পদ, আমরা যদি এটাকে মধ্যপদ বললাম, মধ্যপদ প্রধান পদের সাথে সম্পর্কিত। দ্বিতীয় আশ্রবাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে সম্পর্কিত। তাহলে প্রথম আশ্রবাক্যে মধ্যপদ প্রধান পদের সাথে সম্পর্কিত, দ্বিতীয় আশ্রবাক্যে মধ্যপদ অপ্রধান পদের সাথে সম্পর্কিত। এখন দুটি আশ্রবাক্যে তাদের এই সম্পর্কের কারণে সিদ্ধান্তে এসে
প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছে। কে সম্পর্কটা স্থাপন করলো? মধ্যপদে। উভয় আশ্রমে মধ্যপদ কমন থাকার কারণে, এই পদটি কমন থাকার কারণে প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন, এই সম্পর্কটা স্থাপন করেছে হচ্ছে মধ্যপদ। এজন্য সহানুমানের মধ্যপদের ভূমিকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপদ যদি ঠিক না থাকে তাহলে সহানুমানের এই যে সিদ্ধান্ত ঠিক থাকবে না। এখানে মধ্যপদ তাহলে ভূমিকাটা হচ্ছে কি অনেকটা ঘটকের মতো, এবং ছেলে এবং মেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। এই ধরনের উদ্দীপক নিয়ে সাধারণত পরীক্ষাতে বেশি আসে। আমি পরীক্ষাতে আসছে এমন একটি উদ্দীপক তোমাদেরকে পড়ে শুনে, যেমন পিয়াসের বাড়ি, গ্রামের বাড়ি রসুলপুর, এটি সিলেটপুর 17 সালে আসছে। পিয়াসের গ্রামের বাড়ি রসুলপুর, প্রিয়ন্তীর গ্রামের বাড়ি দৌলতদিয়া, দুজনে বিবাহযোগ্য পাত্র পাত্রী। আকবর আলী সাহেব একজন পরিচিত ঘটক। তিনি পিয়াস ও প্রিয়ন্তীর পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তাদের বিয়ের ব্যবস্থা করেন। পিয়াস ও প্রিয়ন্তী সুখী সংসার রচিত হয়। তাহলে এখানে উদ্দীপকের যে প্রশ্নটি, সেটি হচ্ছে উদ্দীপককে আকবর আলীর সহানুমানের কোন পদটি নির্দেশ করে? আকবর আলী কি করেছে? পিয়াস এবং প্রিয়ন্তীর পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তাদের বিয়ের ব্যবস্থা করেন। তার মানে হচ্ছে দুটো পরিবারের মধ্যে সংযোগ স্থাপন করেন এবং বর এবং পরের মাঝে বিয়ের ব্যবস্থা করেন, হচ্ছে ঘটকের ভূমিকা পালন করেন। আর যুক্তিবিদ্যা সহানুমানে এই ঘটকের ভূমিকাটা হচ্ছে মধ্যপদের ভূমিকা। এরপরে যে প্রশ্নটি, ঘ, উদ্দীপকে উল্লেখিত অনুমানের বৈশিষ্ট্যগুলো লিখা। এই যে উদ্দীপক উল্লেখিত অনুমানের সহানুমানের বৈশিষ্ট্যগুলো, যে সহানুমানের বৈশিষ্ট্যগুলো বলেছি যে তিনটি আশ্রবাক্য, থাকবে সহানুমানে, তিনটি পদ থাকবে, তিনটি সহানুমান, দুটি আশ্রবাক্য, একটি সিদ্ধান্ত, তিনটি যুক্তি বাক্য থাকবে, তিনটি পদ থাকবে, আর দুটি আশ্রবাক্যের মধ্যপদ কমন থাকবে। আর আশ্রবাক্যে ব্যাপকতা, সিদ্ধান্ত ব্যাপকতা হচ্ছে বেশি হবে। আশ্রবাক্য ব্যাপ্য হবে, সিদ্ধান্ত তার তুলনায় কম ব্যাপ্য হবে। এগুলো হচ্ছে মূল বৈশিষ্ট্য। আর আমরা আরো একটি উদ্দীপক করে শুনে তোমাদের, তাহলে এখানে মধ্যপদের যে গুরুত্বটা সহানুমানে সেটি তোমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন বাংলাদেশ ও ভারত, উদ্দীপকটি এসেছে ঢাকা বোর্ড 17 সালে। বাংলাদেশ ও ভারত দুটি সার্কভুক্ত বাতিলপ্রতিম দেশ। দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো, বিশেষ করে ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি অফিস রয়েছে। অফিসের প্রধানকে বলা হয় রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের মাধ্যমে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের মাধ্যমে দুটি দেশে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাহলে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কটা প্রতিষ্ঠিত করছে রাষ্ট্রদূত। আর যুক্তিবিদ্যা, তাহলে যুক্তিবিদ্যা রাষ্ট্রদূতের যে সম্পর্ক, সেটা হচ্ছে কি সহানুমানের সম্পর্ক, দুটি দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। আর এখানে আমরা প্রশ্নটি করে দেখি যে উদ্দীপকের রাষ্ট্রদূত পদটি সহানুমানের কোন পদের সাথে সঙ্গতিপূর্ণ? সহানুমানের মধ্যপদের সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করা। তারপরে প্রশ্নটি হচ্ছে কি উদ্দীপকে বর্ণিত বাংলাদেশ, ভারত ও রাষ্ট্রদূত পদ তিনটির আন্তঃসম্পর্ক সহানুমানের আলোকে বিশ্লেষণ করা। তাহলে দেখো এখানে তিনটি পদ আসছে, বাংলাদেশ, ভারত, রাষ্ট্রদূত। এই তিনটি সহানুমানের কি কি পদ? আমরা জানি যে সহানুমানের তিনটি পদ থাকে, যেগুলো বললাম, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। এখানে বাংলাদেশ হচ্ছে প্রথমে বাংলাদেশের কথা উল্লেখ আছে, হচ্ছে বাংলাদেশ হচ্ছে প্রথম আশ্রবাক্য, ভারতের কথা উল্লেখ আছে, ভারত হচ্ছে দ্বিতীয় আশ্রবাক্য, আর মধ্যপদ হচ্ছে রাষ্ট্রদূত। তাহলে আমরা বুঝতে পারছি রাষ্ট্রদূত হচ্ছে মধ্যপদ, বাংলাদেশ হচ্ছে প্রধান পদ, আর ভারত হচ্ছে অপ্রধান পদ। এটি হচ্ছে তাদের পদের ভূমিকা। এখন আমরা আসি সামনে অগ্রসর করি। তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। সহানুমানের মধ্যপদের ভূমিকাটা, এটি সংযোগ স্থাপন করে যে কোনো দুটি বিষয়ের সাথে। আমরা পরবর্তী আলোচনায় যাই সহানুমানের প্রকারভেদ। সহানুমান দুই প্রকার, এটা হচ্ছে অমিশ্র সহানুমান, আর এটা হচ্ছে মিশ্র সহানুমান।
বললাম প্রথমে হচ্ছে অমিশ্র সহানুমান, মিশ্র সহানুমান। খেয়াল করো, অমিশ্র মানে কেন মিশ্রণ নেই, দেখে বোঝা যাচ্ছে, শব্দ দেখে বোঝা যাচ্ছে যে কি হতে পারে। আর মিশ্র সহানুমান মানে মিশ্রণ আছে। কিসের মধ্যে মিশ্রণ? তিনটি যুক্তি বাক্য থাকবে সহানুমানে। এই তিনটি যুক্তি বাক্য হচ্ছে দুটি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত। যদি দুটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত তিনটি যদি সম্বন্ধের দিক দিয়ে একই রকম যুক্তি বাক্য হয়, তাহলে সেটি হচ্ছে অমিশ্র সহানুমান। একই রকম যুক্তি বাক্য আমরা সাধারণত জানি যে যুক্তি বাক্য তিন প্রকার। কি কি? নিরপেক্ষ যুক্তি বাক্য, নিরপেক্ষ যুক্তি বাক্য, প্রাকৃতিক যুক্তি বাক্য, আর হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। আমরা জানি নিরপেক্ষ যুক্তি বাক্য কোনগুলো? যে যুক্তি বাক্যে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকে, সেটি হচ্ছে কি নিরপেক্ষ যুক্তি বাক্য। যেমন মানুষ সংখ্যা অংশী, এটি হচ্ছে কি নিরপেক্ষ যুক্তি বাক্য। একটি উদ্দেশ্য একটি বিধেয়। তারপর হচ্ছে প্রাকৃতিক যুক্তি বাক্য, যে যুক্তি বাক্যের সত্তাধীন। দুটি অংশ থাকবে, একটি পূর্বক আর একটি অনুরূপ। একটি যদি অন্যটির উপর নির্ভরশীল হয় তাহলে সেটা হচ্ছে কি প্রাকৃতিক যুক্তি বাক্য। আমরা সাধারণত প্রাকৃতিক যুক্তি বাক্য চিহ্ন কি করে? যদি তবে যদি থাকে, যদি তবে থাকলে তাহলে সেটা হচ্ছে প্রাকৃতিক যুক্তি বাক্য। যেমন যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। যদি তবে সত্তাধীন একটি অংশ, একটি অংশকে বলে পূর্বক, এটাকে বলা হচ্ছে অনুগত। এটি নির্ভর করে হচ্ছে পূর্বকের উপরে। এটি যদি সত্য হয় তাহলে সত্য হবে। আচ্ছা, তাহলে হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য কোনটি? যে যুক্তি বাক্যে একই সাথে দুটি সত্য হতে পারে, একটি সত্য হবে আরেকটি মিথ্যা হবে। অল্টারনেটিভ যেটা বৈকল্পিক, বিকল্প ব্যবস্থা যদি থাকে সেটা হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। যেমন হয় তাসকিয়ে মেধাবী, না হয় তানিশা মেধাবী। এখানে দুটি আছে, দুটির মধ্যে যে কোনো একজন মেধাবী, একই সাথে দুজন নয়। এটা হচ্ছে বৈকল্পিক যুক্তি বাক্য। আচ্ছা, আমরা আসি এই অনুযায়ী এখন অমিশ্র সহানুমানের ক্ষেত্রে তিন প্রকার অমিশ্র সহানুমান থাকবে। সেগুলো কি? যে অমিশ্র নিরপেক্ষ সহানুমান, তারপর অমিশ্র প্রাকৃতিক সহানুমান, অমিশ্র বৈকল্পিক সহানুমান। বিষয়টা হচ্ছে কি, এখন নিরপেক্ষ সহানুমানের ক্ষেত্রে একটি উদাহরণ দিলে, অমিশ্রের একটি উদাহরণ দিলে তোমরা বুঝে যাবে। একটি উদাহরণ দিই, সকল দার্শনিকগণ প্রতিভাবান ব্যক্তি, প্রতিভাবান ব্যক্তি দেখা যাচ্ছে পড়ে। তারপর মনে করলাম রাস্তায় হন দার্শনিক, অতএব রাস্তায় হন প্রতিভাবান ব্যক্তি। এটা হচ্ছে নিরপেক্ষ অমিশ্র নিরপেক্ষ সহানুমান। অর্থ কি? এখানে প্রথম আশ্রবাক্য নিরপেক্ষ সহানুমান, নিরপেক্ষ যুক্তি বাক্য, দ্বিতীয় আশ্রবাক্য নিরপেক্ষ যুক্তি বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তি বাক্য। একটি উদ্দেশ্য একটি বিধেয় যে যুক্তি বাক্যে, যে এটার নাম হচ্ছে অমিশ্র নিরপেক্ষ সহানুমান। এরপর আমরা অমিশ্র প্রাকৃতিক সহানুমানের একটি, এগুলো তোমাদের মধ্যে বই কিন্তু আসে। এই ধরনের
উদ্দীপকে এই ধরনের চুক্তি বাক্য দেওয়া থাকবে, আর প্রশ্নে চাওয়া হবে তোমাদের কাছে যে কি কোন ধরনের সহানুমান। যদি জমি উর্বর হবে তবে ফসল হবে না। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের উদাহরণ দিচ্ছি। যদি জমি উর্বর হয় তবে ফসল ভালো হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা আশ্রবাক্য। এরপর আরেকটা আশ্রবাক্য হচ্ছে যদি বৃষ্টি হয় তবে জমি উর্বর হয়। এই দুটি হচ্ছে আশ্রবাক্য। এখন যে সিদ্ধান্ত সেটা কি, অতএব যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হয়। খেয়াল করো, এখানে যে দুটি আশ্রবাক্য, একটি সিদ্ধান্ত, এর মাঝে প্রত্যেকটি আশ্রবাক্য, প্রত্যেকটি যুক্তিবাক্য কিন্তু প্রাকৃতিক যুক্তিবাক্য। যদি তবে, যদি তবে, যদি তবে, প্রাকৃতিক যুক্তিবাক্য। অর্থাৎ আশ্রবাক্য সিদ্ধান্ত তিনটি যদি প্রাকৃতিক যুক্তিবাক্য হয় তাহলে সেটার নাম হচ্ছে অমিশ্র প্রাকৃতিক সহানুমান। আর অমিশ্র বৈকল্পিক সহানুমান কি, যদি আশ্রবাক্য এবং সিদ্ধান্ত তিনটি যদি বৈকল্পিক যুক্তিবাক্যের হয় তাহলে সেটার নাম হচ্ছে অমিশ্র বৈকল্পিক সহানুমান। তোমরা এই অমিশ্র বৈকল্পিক সহানুমানের একটি উদাহরণ অনুমান তোমরা লিখে রাখবে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ। এরপর আমরা আসি মিশ্র সহানুমান। মিশ্র সহানুমান হচ্ছে কি, যদি মিশ্রণ থাকে। এখানে তিন প্রকার মিশ্র সহানুমান। একটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। দুই নম্বর হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান। তিন নম্বর হচ্ছে বিকল্প সহানুমান। শব্দ দেখে বুঝতে পারছো যে মিশ্র সহানুমান মানে কি হতে পারে? মিশ্রণ। কিসের মিশ্রণ? আশ্রবাক্য মনে করো হচ্ছে প্রাকল্পিক, প্রথম আশ্রবাক্য প্রাকল্পিক, দ্বিতীয় আশ্রবাক্য হচ্ছে নিরপেক্ষ বা সিদ্ধান্ত নিরপেক্ষ। অর্থাৎ আশ্রবাক্য এবং সিদ্ধান্ত যদি সম্পর্কের দিক দিয়ে একই রকম না হয় তাহলে সেটা হচ্ছে কি মিশ্র সহানুমান। তাহলে আমরা প্রথমে প্রাকৃতিক নিরপেক্ষ সহানুমানের একটি উদাহরণ দিই। যদি প্রাকৃতিক নিরপেক্ষ সহানুমান, প্রাকৃতিক নিরপেক্ষ সহানুমান কি, প্রধান আশ্রবাক্য, প্রথম আশ্রবাক্য হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য এবং দ্বিতীয় আশ্রবাক্য অপ্রধান আশ্রবাক্য সিদ্ধান্ত যদি নিরপেক্ষ যুক্তিবাক্য হয় তাহলে সেটার নাম হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিবাক্য। উদ্দীপকে কিন্তু এই ধরনের যুক্তিবাক্য দিয়ে পরীক্ষাতে আসে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে কোনটি প্রধান আশ্রবাক্য। প্রথম আশ্রবাক্য যদি প্রাকল্পিক যুক্তিবাক্য হয়, অপ্রধান আশ্রবাক্য বা দ্বিতীয় আশ্রবাক্য এবং সিদ্ধান্ত যদি নিরপেক্ষ যুক্তিবাক্য হয় তাহলে সেটা হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান। প্রাকল্পিক এটা প্রথম আশ্রবাক্যে থাকবে, আর নিরপেক্ষটা কিসে থাকবে? দ্বিতীয় আশ্রবাক্য এবং হচ্ছে সিদ্ধান্তে। আমরা উদাহরণ নিই। যেমন এক উদাহরণ, যদি দেশের অধিকাংশ মানুষ নৈতিক হয় যদি দেশের অধিকাংশ মানুষ নৈতিক হয় তাহলে দেশ দুর্নীতিমুক্ত হয়। তাহলে দেখা যাবে দেশ দুর্নীতিমুক্ত হয়।
একটি যুক্তিবাক্য আমরা লিখলাম, আরেকটি যুক্তিবাক্য হচ্ছে দেশ দুর্নীতিমুক্ত হয়নি। অতএব দেশের অধিকাংশ মানুষ নৈতিক হয়নি। খেয়াল করো এখানে তিনটি যুক্তিবাক্য, তাদের সম্বন্ধগুলো কি কি? এখানে প্রধান আশ্রবাক্য হচ্ছে যদি, তবে বা তাহলে, যদি তাহলে, সেটা হচ্ছে প্রাকৃতিক যুক্তিবাক্য। দ্বিতীয় আশ্রবাক্য হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য, নিরপেক্ষ যুক্তিবাক্য। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক, দ্বিতীয় আশ্রবাক্য হচ্ছে নিরপেক্ষ এবং সিদ্ধান্ত দেশের অধিকাংশ মানুষ নৈতিক হয়নি। একটি উদ্দেশ্য, একটি বিধেয়, উদ্দেশ্য বিধেয়, এটিও নিরপেক্ষ। তাহলে এই সমাধানটার নাম হচ্ছে প্রাকৃতিক নিরপেক্ষ সমাধান। বিষয়টা বুঝছো? সহজ বিষয়। এরপরে আমরা বৈকল্পিক নিরপেক্ষ সমাধানটা বলি। এটার মধ্যে বৈকল্পিক নিরপেক্ষ সমাধানটা কি? শুধুমাত্র প্রথম প্রধান আশ্রবাক্যটা হচ্ছে বৈকল্পিক, দ্বিতীয় আশ্রবাক্য হচ্ছে নিরপেক্ষ, সিদ্ধান্ত নিরপেক্ষ। তাহলে সেটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ সমাধান। এই বিষয়ে তোমরা এটা উদাহরণটা তোমরাও নিজেরা করো। প্রধান আশ্রবাক্যটি হবে হচ্ছে একটি বৈকল্পিক যুক্তিবাক্য, দ্বিতীয় আশ্রবাক্যটি হবে হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটা হবে হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য। ধরো এটা বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিবাক্য। এটা তোমাদের জন্য বাড়ির কাজ তোমরা করে এটা কমেন্টে জানাও। তারপর বিকল্প সমাধান, 3 নম্বরে বিকল্প সমাধানটা কি? বিকল্প সমাধান। বিকল্প সমাধানের ক্ষেত্রে প্রধান আশ্রবাক্যটি হবে হচ্ছে একটি যৌগিক প্রাকৃতিক যুক্তিবাক্য, অপ্রধান আশ্রবাক্য একটি বৈকল্পিক যুক্তিবাক্য, সিদ্ধান্ত নিরপেক্ষ না হয় বৈকল্পিক যুক্তিবাক্য। তাহলে সেটি হচ্ছে বিকল্প সমাধান। এটা বিকল্প সমাধান, কিন্তু তোমাদের 2 নম্বর বা 1 নম্বরের জন্য আসে। বিকল্প সমাধান কি এটা খেয়াল করো। সংজ্ঞাটা কিন্তু অনেক বড়, ওটা দরকার নাই সংজ্ঞা জানা। তোমাকে মনে রাখতে হবে হচ্ছে প্রধান আশ্রবাক্যটি হবে হচ্ছে একটি যৌগিক প্রাকৃতিক যুক্তিবাক্য। এটা হচ্ছে প্রধান আশ্রবাক্য বা প্রথম আশ্রবাক্য। প্রধান আশ্রবাক্যটি হচ্ছে কি যৌগিক প্রাকৃতিক যুক্তিবাক্য। খেয়াল করো, প্রাকৃতিক যুক্তিবাক্য যৌগিক মানে হচ্ছে কি দুটি প্রাকৃতিক যুক্তিবাক্য যদি থাকে ওটা হচ্ছে কিসের? প্রধান আশ্রবাক্য। আর অপ্রধান আশ্রবাক্য বা দ্বিতীয় আশ্রবাক্য হচ্ছে কি বৈকল্পিক যুক্তিবাক্য। বৈকল্পিক অপ্রধান আশ্রবাক্য, অপ্রধান আশ্রবাক্যটা হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য, হয় অথবা না হয়, হয় না হয় বা অথবা যে যুক্তিবাক্য হয়। আর সিদ্ধান্তটি হবে হচ্ছে কি সিদ্ধান্তটি বৈকল্পিক হতে পারে, নিরপেক্ষ সমাধান হতে পারে, নিরপেক্ষ যুক্তিবাক্য হতে পারে, বৈকল্পিক হতে পারে, নিরপেক্ষ যুক্তিবাক্য হতে পারে। সেটি হচ্ছে বিকল্প সমাধান।
তারা বলে বিকল্প সহানুমানটা হচ্ছে যে সহানুমানের প্রথমাস্ত্র বাক্য যৌগিক প্রাকৃতিক যুক্তি বাক্য, অর্থাৎ প্রাকৃতিক যুক্তি বাক্য দুইটি থাকবে। আর অপ্রধান আশ্র বাক্য বা দ্বিতীয় আশ্র বাক্যটা হচ্ছে একটি বৈকল্পিক যুক্তি বাক্য। সিদ্ধান্তটি হচ্ছে বৈকল্পিক অথবা নিরপেক্ষ, সেটি হচ্ছে বিকল্প সহানুমান। এটার উদাহরণটা অনেক বড়, এটা লিখতে গেলে 10 থেকে 15 সমস্যা ধরে আমি পরে দিচ্ছি, পরে শোনাচ্ছি তোমাদেরকে। যেমন এটা কি হতে পারে, যেমন প্রধান আশ্র বাক্যটি আমি করতেছি, যদি দেশ তার শ্রেষ্ঠ সন্তানদের যথাযোগ্য নিরপেক্ষ মূল্যায়ন করে তবে দেশে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা বাড়বে। এটা হচ্ছে প্রাকৃতিক যুক্তি বাক্যের যৌগিক একটি অংশ এবং আরো একটি অংশ। এবং যদি দেশ তার শ্রেষ্ঠ সন্তানদের যথাযোগ্যভাবে নিরপেক্ষ মূল্যায়ন করে তাহলে যোগ্য মানুষ অধিকাংশ ভালো পদগুলি অলঙ্কৃত করবে। এটা পুরোটা হচ্ছে একটি যুক্তি বাক্য, যার নাম হচ্ছে যৌগিক প্রাকৃতিক যুক্তি বাক্য, এর প্রধান আশ্র বাক্য। এখন দ্বিতীয় আশ্র বাক্যটি পড়ছি, দেশে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা বাড়েনি, না হয় যোগ্য মানুষ অধিকাংশ পদগুলি অলঙ্কৃত করেন। এটি হচ্ছে দ্বিতীয় আশ্র বাক্য। তাহলে সিদ্ধান্তটি কি হয়? অতএব দেশ তার শ্রেষ্ঠ সন্তানদের যথাযোগ্যভাবে নিরপেক্ষ মূল্যায়ন করেনি। খেয়াল করো, এখানে আমি যে উদ্দীপকটি বললাম এই গঠন অনুযায়ী প্রথমটা ছিল যৌগিক প্রাকল্পিক, দ্বিতীয়টি করছি বৈকল্পিক, এবং তৃতীয় যে সিদ্ধান্ত করলাম সেটা হচ্ছে নিরপেক্ষ যুক্তি বাক্য। এটার নাম হচ্ছে বিকল্প সহানুমান। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা সামনের অংশে প্রবেশ করি, দেখি তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। তোমাদের কারো কোনো সমস্যা নেই, বুঝে যাচ্ছে। তাহলে আমরা সামনের বিষয় সামনে অগ্রসর হই। কারো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করতে পারো। আমি মোবাইলে এখানে দেখতে পাচ্ছ, এই মোবাইল থেকে তোমাদের অ্যান্সার কমেন্টের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। এখন আসি সহানুমানের নিয়মাবলী। সহানুমানের অনেকগুলো নিয়ম আছে, আজকে আমরা একটি নিয়ম আলোচনা করব। সময় যদি আমরা পেয়ে থাকি, প্রথম নিয়ম যেটি সহানুমানের, সহানুমানের গঠন কি? সহানুমানের নিয়ম অনুযায়ী সহানুমানের গঠন হয়। আর সহানুমানের গঠনের ক্ষেত্রে সহানুমানের নিয়মগুলো যদি আমরা লঙ্ঘন করি, যদি নিয়ম না মানি, তাহলে সে কি হবে? নিয়ম লঙ্ঘন হবে। নিয়ম লঙ্ঘন করলে কি হবে? অনুপপত্তি করবে। এটা হচ্ছে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, গুরুত্বপূর্ণ, সহজ বিষয়। সহানুমানের প্রথম নিয়ম, সহানুমানের ক্ষেত্রে নিয়মাবলী। প্রথম নিয়ম যেটি সহানুমানের ক্ষেত্রে, সহানুমানের 3টি পদ থাকে এবং প্রত্যেকটি পদ একই অর্থ বহন করে, এবং প্রত্যেকটি পদ একই অর্থ করে দেখতে হবে। সহানুমানের 3টি পদ থাকে, তোমাদেরকে বলেছিলাম যে প্রধান পদ, মধ্যপদ, অপ্রধান পদ। তোমরা দেখো, আমি আচ্ছা দেখো, একটি উদাহরণ দিই। যদি এই নিয়মটি যদি লঙ্ঘন করে তাহলে দু ধরনের অনুভূতি করবে, একটা হচ্ছে তোদের সৌদি অনুভূতি, একটা হচ্ছে জাতীয় অনুভূতি। সহানুমানের
দ্ব্যর্থ গণবিভক্তি। সহনমনের নিয়ম লঙ্ঘন করলে দুইটি অনুপবর্তী করবে, নিয়ম লঙ্ঘন জনিত কারণে চতুষ্পদী অনুপবর্তী, আর একটা নাম হচ্ছে দ্ব্যর্থ অনুপবর্তী। কারণ চতুষ্পদী অনুপবর্তী দেখি, যদি সহনমনে যুক্তিবাক্যগুলোর ক্ষেত্রে তিনটি পদের অতিরিক্ত চারটি পদ আমরা ব্যবহার করে থাকি, তিনটি পদের অতিরিক্ত পদ ব্যবহার করে থাকি, তাহলে সেটা হবে চতুষ্পদী অনুপবর্তী, অর্থাৎ 4 পদ চলে আসবে আর তখন এটা অনুপবর্তী হয়ে যাবে। আমি একটি উদাহরণ দিচ্ছি তোমাদের, যেমন মানুষ মুরগি খায়। এটা সাধারণত অনেকে যুক্তি বিদ্যা না পড়েও যে যুক্তি উদাহরণ দেয়, তাদের যুক্তিগুলো হচ্ছে অনুপবর্তিতে ভরপুর, অর্থাৎ ভ্রান্তি, ভুলে ভরপুর। কারণ যুক্তি গ্রহণ করতে হলে, যুক্তি দিতে হলে যুক্তির নিয়মগুলো অনুসরণ করতে হয়। যুক্তির নিয়ম অনুসরণ না করে যে কেউ যদি যুক্তি দিয়ে থাকে তখন অনেকগুলো ভ্রান্তি ঘটে নিয়ম লঙ্ঘন করার কারণে, কিন্তু তারা কত জানে না। যেমন তারা যে ধরনের যুক্তিগুলো দিয়ে থাকে, একটি হচ্ছে কি মানুষ মুরগি খায়, মুরগি কেঁচো খায়, অতএব মানুষ কি খায়, তাহলে কেঁচো খায়। খেয়াল করো এখানে যে যুক্তিটা আছে, এই যুক্তিটাই সঠিক না সঠিক নয়, এটা হচ্ছে কি নিয়ম লঙ্ঘন করেছে। কি ধরনের নিয়ম লঙ্ঘন করলো আমরা এখানে সেটা দেখি। যেমন খেয়াল করো এখানে যদি আমরা যৌক্তিক রূপ দিই, যুক্তির উপর যুক্তি বাক্যের আকার যদি আমরা লিখি, তাহলে সেটা কি হবে, মানুষ হয় এমন যারা মুরগি খায়। এটাকে আমরা যুক্তিক রূপ দিচ্ছি, মানুষ হয় এমন যারা মুরগি খায়, একটা। আর দ্বিতীয়টা কি হয়, মুরগি হয় এমন, মুরগি হয় এমন যারা কেঁচো খায়। অতএব মানুষ হয় এমন যারা কেঁচো খায়। এখানে খেয়াল করো, আর প্রথমে যে কথাটি যে উদাহরণটি দিলাম তার যৌক্তিক রূপ যুক্তি বাক্যের আকারে আমরা লিখলাম, কিন্তু এখানে যে ভুলটা আছে, এখানে আমরা জানি যে সহনমানের তিনটি পদ ব্যবহৃত হবে, প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনটি পদের অতিরিক্ত আরো একটি পদ চলে আসছে। সেই পদটা কি দেখো, এখানে মানুষ হয়, মানুষ এটা একটি পদ, মানুষ হয় এমন এটা একটা পদ, যারা মুরগি খায় এটা একটা পদ, মুরগি একটা পদ, যারা কেঁচো খায় এটা একটা পদ। আর এখানে কি হয়, মানুষ আর এমন যারা কেঁচো খায়। তাহলে এখানে খেয়াল করো, পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা পদ হচ্ছে কি, এখানে 4টি পদ চলে আসে। যে পদগুলো আমি বলছি তোমাদেরকে, একটা পদ হচ্ছে মানুষ, দ্বিতীয়ত হচ্ছে কি এমন যারা মুরগি খায়, যারা মুরগি খায়, তৃতীয় পদটি হচ্ছে কি মুরগি, আর চতুর্থ পদটি হচ্ছে কি যারা কেঁচো খায়, যারা কেঁচো খায়। তাহলে দেখো এখানে আশা করা ছিল সহনমানের 3টি পদ, চলে আসছে 4টা পদ, এই জন্য এটাকে বলেছে চতুষ্পদী অনুপবর্তী। অর্থাৎ এটি এই যে নিয়ম সহনমানটি হয়নি, ঠিক নিয়ম লঙ্ঘন করেছে, এই নিয়মটি হচ্ছে চতুষ্পদী অনুপবর্তী। কেমন? তাহলে এই সম্পর্কিত একটি উদ্দীপক, অনেকগুলো উদ্দীপক আছে, আমি একটি উদ্দীপক তোমাদেরকে করে দেখাই।
যেমন পরীক্ষাতে তোমাদের 16 সালে এসেছিল একটি যে প্লেটো সক্রেটিসের শিষ্য অ্যারিস্টটল প্লেটোর শিষ্য। আমি এই সংক্রান্ত পরীক্ষাতে আসা একটি উদ্দীপক তোমাদের সাথে আলোচনা করি। সিলেট বোর্ড 16 সালে আসা একটি হচ্ছে প্লেটো সক্রেটিসের শিষ্য, দ্বিতীয়টা হচ্ছে অ্যারিস্টটল প্লেটোর শিষ্য, আর উদ্দীপকে সুতরাং অ্যারিস্টটল সক্রেটিসের শিষ্য। এখানে যে উদ্দীপক প্রশ্নে প্রশ্নে উল্লেখ আছে যে উদ্দীপকের 1 নং যুক্তিতে ন্যায় অনুমানের কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে। ন্যায় অনুমানের কোন নিয়ম লঙ্ঘিত হয়েছে দেখো। প্লেটো সক্রেটিসের শিষ্য প্লেটোর শিষ্য, এটাকে যদি আমরা যৌক্তিক রূপ দিই তাহলে কি প্লেটো হওয়া এবং যিনি সক্রেটিসের শিষ্য এক। তারপর হচ্ছে দ্বিতীয় অ্যারিস্টটল হন এবং অ্যারিস্টটল হন প্লেটোর শিষ্য। আর অ্যারিস্টটল সক্রেটিস, এখানে দেখো প্লেটো সক্রেটিসের শিষ্য, এটি একটি পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তারপর অ্যারিস্টটল একটা পদ আর প্লেটোর শিষ্য আরেকটি পদ। অ্যারিস্টটল পদ আর সক্রেটিসের শিষ্য আরেকটি পদ। তাহলে এখানে টোটাল পদ হচ্ছে 4টি। দেখো একটি পদ হচ্ছে কি প্লেটো, দ্বিতীয় পদটি হচ্ছে কি সক্রেটিসের শিষ্য, তৃতীয় পদটি হচ্ছে কি অ্যারিস্টটল, চতুর্থ পদটি হচ্ছে কি প্লেটোর শিষ্য। তাহলে আমরা বুঝতে পারছি ন্যায় অনুমানের কোন পদটি লঙ্ঘিত হয়েছে। প্রথম নিয়ম কোনটি? সহানুমানের ক্ষেত্রে 3টি পদ থাকবে এবং প্রত্যেকটি একত্র হইতে হবে। প্রত্যেকটি একত্র হইতে হবে ব্যাখ্যামূলক প্রবৃত্তি করবে, আমরা সামনে ক্লাসে সেটা দেখাবো। এখন যেটা হচ্ছে কি 3টি পদ থাকবে, এখানে 4টি পদ চলে আসছে 3টি পদের অতিরিক্ত, এই জন্য এটা হচ্ছে নিয়ম ভঙ্গজনিত চতুষ্পদী অনুপবর্তী। আজকে ক্লাস এ পর্যন্ত আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তো তোমরা বিষয়গুলো ভালো করে এগুলো প্র্যাকটিস করো, বারবার সহজ হয়ে যাবে। অনেকে অভিযোগ দাও যে চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, আসলে কঠিন না, তোমাদের ভীতির কারণে এমনটি হয়। কঠিন বলতে কিছু নেই, তোমরা এটা করো, বারবার করতে থাকো। যদি সমস্যা অনুভব করো তাহলে সেটা তোমরা আমাকে জানাতে পারো। আজ এ পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।